দুর্নীতি মামলায় অভিযুক্ত বেনজির আহমেদকে সংযুক্ত আরব আমিরাত পুলিশ কর্তৃক গ্রেফতার করা হয়েছে। যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে যত দ্রুত সম্ভব পুলিশের সাবেক আইজিপি বেনজির আহমেদকে দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করা হবে। বেনজিরের নামটা ওইখানে লাল বাতি জ্বলতেছিল আর নিপতেছিল, তখনই ওইখানে তাকে অ্যারেস্ট করা হয় ওই দুবাই এয়ারপোর্টে। অফিসিয়ালি ভাবে জানায় দিছে সে গ্রেফতার। এখন অফিসিয়ালি ভাবে আমাদের সরকার নিশ্চয়ই যোগাযোগ করবে, যোগাযোগ করে যদি আনতে পারে ভাই সবাই হাততালি পাবে। কারণ কি জানেন, এই লোকটা কিন্তু এই বেনজির কিন্তু ডেঞ্জারাস লোক। ও কিন্তু শেখ হাসিনাকেও ব্ল্যাকমেইল করছে। কিভাবে করছে শুনেন। যখন তার এই অপরাধগুলা পত্র পত্রিকায় চলে আসলো, পতনের আগের কথা বলতেছি, পতনের আগে পত্র পত্রিকায় আসার পর ওই টাইমে শেখ হাসিনার যারা উপদেষ্টা তারা তাকে পরামর্শ দিয়েছিল যে এর অ্যারেস্ট করে ফেলান, মানে বেনজিরকে অ্যারেস্ট করে ফেলান, এতে আওয়ামী লীগের ইমেজ ভালো হবে। অনেকের মনে তখন অনেক রকম প্রশ্ন না আওয়ামী লীগ নিয়ে, সেই ইমেজটা ভালো করার জন্য বেনজিরকে গ্রেফতার করেন, কিন্তু করতে পারে নাই। সে উল্টা হুমকি দিয়েছে যে আমাকে যদি অ্যারেস্ট করে আমি মিডিয়ার সামনে মুখ খুলে দেবো, যার জন্য শেখ হাসিনা নীরবে তাকে এয়ারপোর্ট দিয়ে বিদেশে পাঠিয়ে দিল। বাংলাদেশে ভারতের নবনিযুক্ত হাই কমিশনার জনাব দীনেশ ত্রিবেদী তিনি প্রণয় ভার্মার স্থলাভিষিক্ত হয়েছেন এবং তিনি বাংলাদেশে জয়েন করেই এমন ভয়ঙ্কর একটি তথ্য দিয়েছেন, একটি মন্তব্য করেছেন। তার এই মন্তব্যের পরে বাংলাদেশের জনগণের ভিতরে তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে। বাংলাদেশে যখন সীমান্তে হত্যা হয়, বাংলাদেশে যখন সীমান্তে পুশিন হয়, স্বরাষ্ট্রমন্ত্রী এর প্রতিবাদ করে না, সে পার্লামেন্টে গিয়ে কবিতা পড়ে। এই আমির খচ্চরের মতো লোকজন বাণিজ্য পরিকল্পনা মন্ত্রণালয় অথবা অর্থ মন্ত্রণালয় চালায়, সবক নেয় কোথা থেকে? আসসালামু আলাইকুম দর্শক, নতুন একটা নিউজে সবাইকে স্বাগতম। দর্শক, আজকের ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে চলেছে সেটা হয়তো ভিডিওর শুরুতে দেখেই অলরেডি আপনারা বুঝতে পেরেছেন। দর্শক, টান টান উত্তেজনা আজকের ভিডিওটি সবার সম্পূর্ণ দেখতে হবে, মনোযোগ সহকারে শুনতে হবে। তাহলে আমি মনে করি আপনারা রাজনৈতিক অঙ্গন নিয়ে এবং দেশ বিদেশের, আমাদের দেশ পাশের দেশের অনেক কিছুই আজকের এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। কথা আবার আমরা সরাসরি মূল নিউজে চলে যাব। তার আগে বলবো, যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, প্রতিনিয়ত এ ধরনের আপডেট গরম গরম খবর পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের ধন্যবাদ। চলুন একটা লাইক দিয়ে মূল নিউজে চলে যাই। সালাউদ্দিন সাহেব যখন সংসদে বলতেছিল বেনজিরকে গ্রেফতার করা হয়েছে দুবাইতে, তখন সরকারি পক্ষ, বিরোধী দল সবাই হাততালি দিতেছিল। হাততালি না তো, ওই টেবিল তালি, টেবিলের উপরে তালি মারতেছিল। দুই পক্ষেই খুশি হয়েছে, কিন্তু এই খুশিটা বেশিক্ষণ ধরে রাখতে পারে নাই। কারণ এরপরেই চলে গেছে অন্য একটা আলোচনায়, যে আলোচনায় আমরাও যাব। আলোচনায় যাওয়া উচিত। কারণ কি জানেন, এই যে যারা শিবির করে, একজন শিবিরের ওজন যে কত, এটা আজকে একটু আপনাদের সঙ্গে আলোচনা করুন। একজন শিবির মানে একজন, আমি কিন্তু দল বলতেছি না, একজনের কথা বলতেছি। যেমন জিসান মিয়া উনার নাম, ওই জিসান একজন শিবির কতটা ওজনদারি সেটা আজকে আমরা বুঝতে পারবো। কেমনে বুঝতে পারবো? পার মিনিটে খরচ হয় 1,75,000 টাকা, যতটুকু শুনছি। তার মানে আপনি যদি জিসানকে নিয়ে এই সংসদে 5 মিনিট আলোচনা করেন, চলে গেল তো 7-8 লাখ টাকা। চিন্তা করছেন কতটা ওজন শিবিরের পোলাপান, ওইটা নিয়ে আলোচনা করুন। এর আগে এই আলোচনাটা আগে শেষ করি। এই যে যার কথা বলতেছিলাম, হিরো তো, বেনজির হিরো ভাই। হ্যাঁ ভাই, আয় হায়, যা মেয়ে পটাইতে পারতো। জানেন তো আমি সিনেমার অনেকের কাছে শুনছি, হ্যাঁ পটায়া পটায়া শুনছি কেমন 2 হাতে টাকা উড়াইতো, 2 হাতে। এই যে ঝাড়বাতি আছে না, এরকম ঝাড়বাতি 10 লাখ 15 লাখ টাকা দামের ঝাড়বাতি উপহার দিত বান্ধবীদের। অনেক বান্ধবী ছিল, অনেকে কইরা কাইটা খাইছে উনার উসিলায়। ভাই 2 হাতে টাকা উড়াইতো। কেন উড়াইতো? টাকা কামাইছে, প্রচুর কামাইছে। সরকার কিন্তু জানতো, আওয়ামী লীগ সরকার জানতো, শেখ হাসিনা জানতো। জানার পরও কিছু বলতে পারতো না। কেন? কারণ ওনার লাঠিয়াল তো, লাঠিয়াল বাহিনীর সর্দার বেনজির মানে বেনজির। ভাই ওনার নজির খুঁজা পাবেন না তো। ওয়ান পিস মানুষের জায়গা জমি দখল কইরা নাস্তা নাবুদ কইরা ফেলাইছে। বিশেষ কইরা সনাতন ধর্মের ভাই বোনদের জমি চোখ বন্ধ কইরা দখল করছে। তো চোখ বন্ধ কইরা ওই যে যেখানে রিসোর্ট বানাইছে ওইখানেই তো পাওয়া গেছে, এক দাগেই পাওয়া গেছে 600 বিঘার উপরে, 600 বিঘার উপরে। আর ওই রিসোর্টটা কেন বানাইছিল? ওই যে তার নিজেরও দরকার, বুঝছেন না, ব্যবসাও চলবে, তার নিজেরও কাজে লাগবে, ওই ধান্দাই সবসময় থাকতো। আর যখন বক্তব্য রাখতো তখন কিভাবে বক্তব্য রাখতো? হাত পা নাচায়া, মনেই হইতো যে আওয়ামী লীগের লাঠিয়াল বাহিনীর সর্দার। টোকাইদেরকে আমরা ধরে নিয়ে আসবো, যেখানেই থাকবে ওই টোকাইদেরকে আমরা ধরে নিয়ে আসবো। টোকাই কাদের বলতেছে বুঝছেন তো? ওই ছাত্র শিবির, জামাতে ইসলাম, এদেরকে। এর মধ্যে আবার বিএনপিও আছে। তখন এই সবাইকে এসে টোকাই বলতো, এই টোকাইদেরকে ধরে নিয়ে আসবো, 100 হাত মাটির নিচে থাকলে ওখান থেকে উঠিয়ে নিয়ে আসবো। ওনারাও এখন উঠাই নিয়ে আসছে, দুবাইতে ধরা পড়ছে। আমিরাতের নাগরিকও সে, আবার শুনছি পর্তুগালের নাগরিক, আবার শোনা যায় ভাই সিঙ্গাপুরের নাগরিক। কত দিকে যে ভাই জ্যাক ইন করায় রাখছে একমাত্র উপরওয়ালাই জানে। এই যে ধরলো, এই ধৈরা কি আমাদের কাছে দিবে?
হয়তোবা দিতে পারে, আমাদের সরকার হয়তোবা আনতে পারে, কিন্তু এই বীজটা রোপণ হয়েছিল কিন্তু ডক্টর ইউনূসের আমলে 2025 সালের 21 অথবা 22 এপ্রিলে, 21 অথবা 22 তারিখের, এপ্রিলের 21 অথবা 22 তারিখে 12 জনের নাম দেওয়া হয়েছিল ইন্টারপোলের কাছে। এই 12 জনের মধ্যে প্রথম একজন হলো শেখ হাসিনা, এবং এই বেনজিরের নাম আছে, ওই যে ডাকাত কসাই বলা হয় না, তারও নাম আছে, এরকম 12 জনের নাম আছে। ওই একজন ধরা পড়লো দুবাইতে, এখন তাকে আনতে পারবে কি আনতে পারবে না সরকারি ব্যাপার স্যাপার। তবে আমার যতদূর মনে হয় ডক্টর ইউনূস যদি একটু চেষ্টা করে, না কোনো ব্যাপারই না। আপনাদের মনে আছে আমাদের প্রবাসী ভাইরা ওই 5ই আগস্টের জন্য ওইখানে রাস্তায় মিছিল বাইর করছিল, যেটা ওই দেশের নিষেধ, অনেকে অ্যারেস্ট করছিল। ডক্টর ইউনূস কিন্তু টেলিফোনে ওদেরকে জেল থেকে বাইর করতে পারছে, কারণ ডক্টর ইউনূসের সাথে ওনাদের মারাত্মক ভালো সম্পর্ক। ওই সম্পর্কের কারণে বলতেছি, ওনারে দিয়ে যদি একটা ফোন করানো যায় আমার মনে হয় আনা সম্ভব। তবে ধন্যবাদ দিতে চাই এই সরকারকেই, কারণ এই সরকার তো ভাই চেষ্টা করছে, চেষ্টা অব্যাহত রাখছিল বলেই তো ধরা পড়লো। ধরা পড়াটা কিন্তু অনেক নাটকীয়তা। এ কিন্তু ছিল লন্ডনে, ওইখান থেকে দুবাই হইয়া এই সিঙ্গাপুর অথবা থাইল্যান্ড কোথায় যেন যাচ্ছিল কোনো গোপন মিটিং এ, এআই ক্যামেরায় ধরা পড়ে। দুবাই এয়ারপোর্টে এআই ক্যামেরাতে ধরা পড়ে। এআই ক্যামেরাতে যখনই ধরা পড়ে সঙ্গে সঙ্গে ইন্টারপোলের কাছে ওই লাল বাতি জ্বলা ওঠে, কারণ তাদের তো নাম ডাটা ভেজে দেওয়া থাকে। ওই নাম দেওয়া ছিল বলেই বেনজিরের নামটা ওইখানে লাল বাতি জ্বলতেছিল আর নিতেছিল, তখনই ওইখানে তাকে অ্যারেস্ট করা হয় ওই দুবাই এয়ারপোর্টে। অফিসিয়ালি ভাবে জানায় দিছে সে গ্রেপ্তার। এখন অফিসিয়ালি ভাবে আমাদের সরকার নিশ্চয়ই যোগাযোগ করবে, যোগাযোগ করে যদি আনতে পারে ভাই সবাই হাততালি পাবে। কারণ কি জানেন, এই লোকটা কিন্তু, এই বেনজির কিন্তু ডেঞ্জারাস লোক। ও কিন্তু শেখ হাসিনাকেও ব্ল্যাকমেইল করছে। কিভাবে করছে শুনেন, যখন তার এই অপরাধগুলা পত্রপত্রিকায় চলে আসলো, পতনের আগের কথা বলতেছি, পতনের আগে পত্রপত্রিকায় আসার পর ওই টাইমে শেখ হাসিনার যারা উপদেষ্টা তারা তাকে পরামর্শ দিছিল যে এর অ্যারেস্ট করে ফেলান, মানে বেনজিরকে অ্যারেস্ট করে ফেলান, এতে আওয়ামী লীগের ইমেজ ভালো হবে। অনেকের মনে তখন অনেক রকম প্রশ্ন না আওয়ামী লীগ নিয়ে, সেই ইমেজটা ভালো করার জন্য বেনজিরে গ্রেফতার করেন, কিন্তু করতে পারে নাই। সে উল্টা হুমকি দিছে যে আমাকে যদি অ্যারেস্ট করে আমি মিডিয়ার সামনে মুখ খুলে দেবো, যার জন্য শেখ হাসিনা নীরবে তাকে এয়ারপোর্ট দিয়ে বিদেশে পাঠিয়ে দিল। তখন গেছিল সিঙ্গাপুর, তারপর আইসা ধরা খাইলো এই যে দুবাইতে। বাপ কেউ ছাড়বে না, বিচার এখানে হোক আর ওইখানে হোক, যেখানেই হোক এই লোকের বিচার শুরু তো হইলো। এমন তো না যে ঘুষ দিয়া ইন্টারপোলে ঘুষ দিয়া বাইরে হয়ে যেতে পারবে কি আপনাদের মনে হয়? পারবে না। তবে বাংলাদেশে আনতে পারবে কিনা, কতদিনে আনতে পারবে সেটা নিয়ে প্রশ্ন রইল। আমার তো মনে হয় একটু টাইম লাগবে, সময় লাগবে। কারণ কি জানেন, এর জন্য এখন মাঠে নাইমা পড়বে, চারিদিক থেকে বড় বড় মাফিয়ারা মাঠে নাইমা পড়বে। কারা নাইমা পড়বে? যারা টাকা পয়সা নিয়ে ভাগছে, তারা তো একে বাঁচাইবার চেষ্টা করবে। নাহলে তো ভাই এরপরে আরেকজন, যেমন শামীম ওসমানও কিন্তু ওই দুবাইতে আছে, ও তো এখন দৌড়ের উপরে থাকবে। ওই যে হারুন, ও কিন্তু আমেরিকার কোথায় জানি আছে, ও এখন দুশ্চিন্তায় থাকবে। হ্যাঁ একে একে যদি সবাইকে ধরে, যার জন্য সবাই একটা বিরাট অঙ্কের টাকা ফান্ড বানায়া ওই টাকা দিয়ে তাকে বাঁচাইবার চেষ্টা করবে, মানে বেনজিরকে বাঁচাইবার চেষ্টা করবে। যাই হোক, সময় বইলা দিবে উপরওয়ালা কি লেখা রাখছে বেনজিরের কপালে, ওই অপেক্ষায় আমরা রইলাম। কিন্তু মজার ব্যাপার কি জানেন, এই যে প্রশংসাটা করুম আমরা, ওই প্রশংসাটা করার আগেই আবার ওই সংসদে একটা ভেজাল লেগে গেল, বিরাট বড় ভেজাল। তো অনেক বড় ঝগড়া বিবাদ লেগে গেল। কাকে নিয়া? জিসানকে নিয়া। ওর নাম জিসান মিয়া কিনা আমি জানি না, কিন্তু বারবার অনেকে বলতেছে জিসান মিয়া। আমি জিসানই বলবো। ও ছাত্র শিবিরের সাথে যে জড়িত, আজকে সালাউদ্দিন সাহেবের বক্তব্যতে আরো কনফার্ম হইলাম। এতদিন ভাই ফটো কাটটার দেখতেছিলাম, অনেক রকম সন্দেহ ছিল, কিন্তু সংসদে দাঁড়ায় যখন এই কথাগুলো বলতেছিল, কোন কথাগুলো জানেন? যে কথাগুলো শুনলে একটু সুশ্রী লাগবেই। হ্যাঁ ভাই, আপনার একটু সুশ্রী লাগবে। মনে হইতেছে কি জানেন, অনেকটা কেমন যেন চটি বইয়ের মতো। এই আলাপটা সংসদে বেমানান, আমার দৃষ্টিতে বেমানান ছিল। কারণ ওই আলাপের মধ্যে ছিল জিসান কোন মেয়ের সাথে প্রেম করছে, তারপর ওই মেয়েকে পটায় কোন ভাড়া বাড়িতে নিয়ে গেছে, ওইখানে নিয়ে যাওয়ার পর তাকে প্রেগনেন্ট করা হয়েছে, প্রেগনেন্ট করার পর তার বাচ্চা নষ্ট করার জন্য একটা মেডিসিনের দোকান থেকে ওই মেডিসিন আনা হয়েছে। ওই মেডিসিন খাওয়ার পর মেয়েটার রক্তপাত হচ্ছিল, রক্ত বন্ধ হইতেছে না। তারপর আবার যায় ওই মেডিসিন নিয়ে আসছে, ওই মেডিসিন খাওয়ার পর একটুখানি সুস্থ হয়েছে। তারপর ওই মেয়েটা বলছে এখন আমাকে বিয়ে করো, তারপর জিসান ভাইগা চলে গেছে। এরকম একটা বিরাট বড় কাহিনী। এই কাহিনী শুনে দাঁড়ায় গেল কে? আমাদের তাহের সাহেব, জামাতে ইসলামের পক্ষ থেকে তাহের সাহেব দাঁড়ায় গেল। মাননীয় স্পিকার বলতেছে আপনি বসেন। উনি কো না বসুন না, উনি কেন বেহুদা আলাপটা এই সংসদে করলো? আবার একটা দলের দিকে ইঙ্গিত করলো, কারণ ছাত্র শিবিরের নাম নিছে। ছাত্র শিবিরের দাম আছে ভাই। কত মানুষ যে কত আকাম কুকাম করতেছে, এই ফেসবুকে গেলেই দেখা যাবে। আপনারা কোর্ট কাছারিতে যান দেখতে পাবেন, থানাগুলোর খবর নেন দেখতে পাবেন, প্রতিদিন চলতেছে। কিন্তু ওই যে নারী ঘটিত ব্যাপার, সেই সব মজার ব্যাপার যেটা জিসান করছে, এরকম শত চলতেছে। কিন্তু ওইগুলো নিয়ে কি সংসদে আলোচনা হয় না? তারাও তো দল করে, যারা এগুলো করতেছে তারা তো কোনো না কোনো দলের সাথে জড়িত, কিন্তু সেই দল নিয়ে তো আলোচনা নাই। আলোচনা কাকে নিয়ে? ছাত্র শিবিরকে নিয়ে। জিসান ছাত্র শিবির করে, আর ছাত্র শিবির করে বলেই ওজনটা দেখছেন একেবারে সংসদে তাকে নিয়ে আলোচনা, তার প্রেম কাহিনী নিয়ে আলোচনা।
না। হায় হায় হায়, আমি তো মজা পাইছি, কারণ আমি মনে করি এটা একরকম পাবলিসিটি ছাত্র শিবিরের। ভাই, একজন মানুষের চরিত্র খারাপ হইতে পারে, ভুল পথে যাইতে পারে, ডাকাইতি করতে পারে, খুন করতে পারে, রাহাজানি করতে পারে, অনেক কিছু করতে পারে। দলের ভিতরে একজন মানুষ এরকম তো হইতেই পারে, যার জন্য তাকে বহিষ্কারও করা হয়েছে। কিন্তু মজার ব্যাপার হয়েছে, এখন তো আপনারা কেউ বিশ্বাস করাইতে পারতেছেন না। অনেকেই তো বলতেছে জিসানকে অপহরণ করা হয়েছিল। যখন দেখছে এটা টোটাল সোশ্যাল মিডিয়ার জায়গা উঠছে, জিসানের খোঁজ খবর নিতেছে, তখন জিসানকে পাওয়া গেল লাকসামের কোথায় যেন একটি জায়গায়, একটি মাঠে অজ্ঞান অবস্থায়। তারপরে তাকে হাসপাতালে আনা হইলো। এখন শুনতেছি সে পুলিশের কাছে আছে। আর যে মেয়েটা এসব অপবাদ দিছে, মজার ব্যাপার কি জানেন, সে মেয়েটা দাবি করছে, লিখিত দাবি করছে, মে মাসের 20 তারিখে তাকে সেই কাজটা করা হয়েছে। মানে মে মাসের 20 তারিখে তার সাথে ওই কাজটা জোর কইরা করছে। এর আগে করছে কিনা সেটা বলে নাই। মে মাসের 20 তারিখ মনে রাখেন। 20 তারিখের পর 10 তারিখে সে বুঝা ফেলাইলো সে প্রেগনেন্ট। এখন 20 থেকে 10 পর্যন্ত আসতে 20 দিন মাত্র, তাই না? ওই মাসের 10 দিন, এই মাসের 10 দিন, এই 20 দিনে সে কেমনে বুঝলো? মেয়েরা তো মাসিক হওয়ার পর আরেকবার যখন মাসিক হবে তার 5-6 দিন পর বুঝবে সে আসলে প্রেগনেন্ট কিনা। এই 20 দিনই কেন বুঝা ফেলাইলো? কেমনে বুঝা ফেলাইলো? তার মানে কি জানেন, চিত্রনাট্য ঠিক না। হ্যাঁ, যে গল্পটা বানাইছে আর যে চিত্রনাট্য লেখছে সেটা সুন্দর হয় নাই, গরমিল হয়ে গেছে। আর জামাত ইসলামের পক্ষ থেকে তাহের সাহেব এই কথাটাই সংসদে তুইলা ধরছে যে আপনারা কি সেই গল্পের প্লটটাকে শক্ত করার জন্য সংসদে জিসানের ব্যাপারটা তুইলা ধরলেন। ওই যে পুলিশের গল্পটা আর সংসদের গল্পটা যেন সত্য মনে হয়, যার জন্য জিসানের গল্পটা সামনে নিয়ে আসলেন। তাহের সাহেব এই অভিযোগটা করছে। এইটা নিয়ে অনেকক্ষণ হট্টগোল চলছে। পুরো সংসদটা একটা নাট্যমঞ্চের মতো হয়ে গেছে। তো একজনকে দেখলাম, ওনার নামটা কি যেন মনে নাই, ওই যে পাকা দাড়িওয়ালা, উনি খুব মিষ্টি মিষ্টি কথা বলে, সুন্দর সুন্দর কথা বলে, মানুষকে হাসায়। হ্যাঁ ভাই, প্রচুর হাসায়। উনি আজকে নারীদের নিয়ে জানি কি বলতেছিল, যে ওনারা তো ঘাড় ফিরাইলে দেখতে পায়, আমরা দেখতে পাই না, ওনারা কই থেকে আসছে, কেমন ভাবে আসছে, একটা গল্প বললো, অনেক কিছু। এইটা নিয়ে ভাই মেয়েরা খেইপা গেছে, এবং জামাত ইসলাম ওরা খেইপা গেছে। ওইখানেও ভাই নারীদের নিয়ে এইসব কথাবার্তা চলে, মজা চলে। আরে ভাই, পার মিনিটে 1,75,000 টাকা যেখানে দেশের মানুষের খরচ হচ্ছে, এই টাকাটা তো আপনাদের কাছ থেকে যায় না, আমাদের কাছ থেকে যায়, ট্যাক্সের টাকা। ওই টাকায় আপনারা ওইখানে মজা লুটতেছেন কেন? দেশের আইনের ব্যাপারে কোনো কথা বলতেছেন না কেন? 50 ভাগ ভোট নিয়ে এই যে ক্ষমতায় গেলেন, আর 70 ভাগ ভোট যে পাইলো হ্যাঁ না ভোট, ওই ব্যাপারে কোনো আলোচনা নাই। এবং বিরোধী দলরাও কিন্তু চুপচাপ। আমার মনে হয় কোনো গেম চলতেছে। তবে জামাতের আমির সাহেব ডাক্তার শফিকুর রহমান স্যার কথা দিয়েছিলেন, যতক্ষণ পর্যন্ত ওই গণভোটের অধিকার আদায় না হবে, ততক্ষণ পর্যন্ত সংসদের ভিতরে এবং সংসদের বাইরে আন্দোলন চলবে। এরকম ঘোষণা তো বিরোধী দল থেকে দিছে। এনসিপি তো ওনাদের সঙ্গেই আছে। এই এনসিপি কে ভাঙার জন্য, জামাত ইসলাম থেকে দূরে সরাইবার জন্য অনেক চেষ্টা চলতেছে। এনসিপির ভাই বোনেরা, আপনারা এই ভুলটা করেন না। আপনাদের কানের কাছে বলা হবে তোমরা আলাদা হয়ে যাও। তোমরা যদি আলাদা হয়ে যাও তাহলে আমরা জুলাই স্বীকৃতি দিয়ে দেবো। এখন যদি তোমাদেরকে জুলাই স্বীকৃতি দিয়ে দেই, তার পুরো ক্রেডিট চলে যাবে জামাতের কাছে। তোমরা ভাই কিছুই পাবা না। তোমরা আলাদা আসো, তোমাদেরকে আমরা হিরো বানায় দিই। এরকম বুদ্ধি দিয়ে আলাদা করার চেষ্টা করবে। এই বেমানিটা করেন না। একসঙ্গে থাকেন। দেশের মানুষের বাইরে সরকার কি যাইতে পারে? যাইতে পারে না। দেশের মানুষের মনের বিরুদ্ধে চলে গেলে কি হয়, সে ইতিহাস তো 2024-এ দেখছেনি, 5ই আগস্টে। সেই ইতিহাস কেউ ভুলবে না। বাংলাদেশে ভারতের নবনিযুক্ত হাই কমিশনার জনাব দীনেশ ত্রিবেদী, তিনি প্রণয় ভার্মার স্থলাভিষিক্ত হয়েছেন এবং তিনি বাংলাদেশে জয়েন করেই এমন ভয়ঙ্কর একটি তথ্য দিয়েছেন, একটি মন্তব্য করেছেন। তার এই মন্তব্যের পরে বাংলাদেশের জনগণের ভিতরে তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে। আপাত দৃষ্টিতে মনে হচ্ছে তার এই বক্তব্যে কোনো সমস্যা নেই, যেহেতু তিনি কূটনৈতিক ভাষায় বলেছেন। তো কূটনৈতিক ভাষায় যে কোনো অসুন্দর কথাকেও সুন্দর করে বলা যায়, কিন্তু কূটনীতিতে যে ভাষা প্রয়োগ করা হয় তার বর্তমান এক অর্থ থাকে, আর পিছনে লুকিয়ে থাকে আরেকটি ভয়ঙ্কর সত্য। বাংলাদেশে জয়েন করার পরেই তিনি সাংবাদিকদের সাথে আলাপের সময় বলে ফেললেন, ভারত এবং বাংলাদেশ দুটি পাশাপাশি প্রতিবেশী রাষ্ট্র। এখানে আমাদের আছে 140 কোটি জনগণ, আর বাংলাদেশের আছে 20 কোটি জনগণ। তাহলে মোট হলো 160 কোটি। এই 160 কোটি জনগণ যদি একত্রিত হয়, তাহলে আমরা যে কোনো কিছু করতে পারি, পৃথিবীর সবচেয়ে শক্তিশালী দেশ হতে পারি, ইত্যাদি ইত্যাদি আরো অনেক কথা তিনি বলেছেন এইখানে, এই কূটনৈতিক ভাষায়। তো আপাত দৃষ্টিতে কিন্তু তার এই বক্তব্যের ভিতরে আমরা তেমন মন্দ কিছু দেখছি না, যেটা সোজা বাংলা অর্থ যে হ্যাঁ, বাংলাদেশ এবং ভারত একত্রে কাজ করবে, একত্রে কাজ করলে তো অনেক কিছুই সম্ভব। এখানে আমাদের যে পারস্পরিক বাণিজ্য লেনদেন আছে, আদান প্রদানের ব্যাপার আছে, এইগুলোর কথাই তিনি ইঙ্গিত করেছেন। এটা তো খুবই ভালো, মন্দ কি? তাহলে আমরা একত্রে কাজ করতে চাই, কাজ করতে পারি। কিন্তু তার পিছনে যে ভয়ঙ্কর একটি ষড়যন্ত্র লুকিয়ে আছে, এবং তিনি দীর্ঘদিন ধরে বয়ে আনা একটা বিষয় যে তিনি আবার সামনে এসেই ছুড়ে দিয়েছেন, বাংলাদেশে এসেই সেই কথাটাই তিনি শুরু করেছেন, এবং সেই অনুযায়ী তারা কাজ করছে, সেটা পরিষ্কার হয়ে গেছে। তিনি যে কথাটি বলেছেন, মূলত তিনি দীর্ঘদিন ধরে ভারতে নেহেরু ডক্ট্রিন অনুযায়ী, নেহেরু যে এই বিশাল ভূখণ্ড, তার নেহেরু ডক্ট্রিন আপনারা একটু পড়ে দেখবেন। পাকিস্তান, বাংলাদেশ, নেপাল, শ্রীলঙ্কা, এই সমস্ত দেশগুলো একসাথে করে এক ভারত প্রতিষ্ঠার ব্যাপারে তিনি উদ্গ্রীব ছিলেন, এবং এটা নিয়েই তিনি সামনে এগিয়ে যাচ্ছিলেন।
তার ডক্ট্রিন অনুযায়ী পাকিস্তানকে তো সাথে আনা একটু কঠিন, কারণ সেখানে ক্ষমতা আছে। তো বাংলাদেশকে যদি আমরা কোনো রকম আমাদের বাগে আনতে পারি, আমাদের মানচিত্রের ভিতরে ইনক্লুড করতে পারি, তাহলে নেপাল, শ্রীলঙ্কা, ভুটান এই দেশগুলো এমনি এমনি চলে আসবে, অটোমেটিক্যালি চলে আসবে। যেভাবে সিকিম এসেছে, হায়দ্রাবাদ এসেছে, একেবারে খুব বেশি কষ্ট করতে হয়নি। কিন্তু বাংলাদেশকে আনা একটু কষ্ট। এই জন্য তারা ওই অনুযায়ী কিন্তু কাজ করে যাচ্ছে এবং সেই অনুযায়ী তাদের বিভিন্ন এজেন্ট আছে। এই এজেন্টগুলো কিন্তু সেইভাবেই কথাবার্তা বলে। আপনারা বাংলাদেশে এই যে গোবিন্দ হালদার আছে না, গোবিন্দ প্রামাণিক হালদার, তিনি কিন্তু অনেক জায়গায় বক্তব্যে বলেছেন যে আমরা এক ভূখণ্ড, এক ভারত, এই স্বপ্নে বিভোর। আমরা এই স্বপ্ন দেখতে চাই যে সমগ্র ভারতকে আমরা একটা মানচিত্রের ভিতরে আনতে চাই। দীনেশ ত্রিবেদীও তার ওই নেহেরু ডক্ট্রিন আবার এখানে নতুন করে ছুড়লেন এবং তাকে এখানে পাঠানো হয়েছে সম্ভবত এই অনুযায়ী কাজ করার জন্য। আর দীনেশ ত্রিবেদীকে বাংলাদেশের হাই কমিশনার হবার আগে তিনি কিন্তু বিজেপির রাজনীতি করে এসেছেন, কট্টর হিন্দুত্ববাদী রাজনীতি তিনি করে এসেছেন এবং তিনি একজন মূলত রাজনীতিবিদ। তো দীনেশ ত্রিবেদীর এই বক্তব্যের পরে, তার এই আকাঙ্ক্ষার পরে বাংলাদেশের পক্ষ থেকেও তো কিছু চাওয়া পাওয়া থাকতে পারে, কিছু প্রশ্ন উত্থাপন হতে পারে। যেমন বুঝলাম, মানলাম আপনি এই পুরো ভূখণ্ডকে বা পুরো ভূখণ্ডের জনপদকে একসাথে করতে চাচ্ছেন, তাহলে বিশাল একটা জনসংখ্যার দেশ হবে। তার আগে এই প্রশ্নটা কি আসা স্বাভাবিক নয়? আপনি তো সার্ককেই কার্যকর করতে পারেন নাই। সার্কভুক্ত দেশগুলোর জনসংখ্যা হচ্ছে 220 কোটি। তাহলে আপনি যদি সার্কটাকে কার্যকর করতে পারতেন, তো এখানে তো আপনি 160 কোটির কথা বলেছেন, ওখানে তো 220 কোটি পেতেন। তাহলে 220 কোটিকে ফেলে আপনি 160 কোটির প্রতি যখন মায়া দেখাবেন, যখন বেশি অ্যাক্টিভ থাকবেন, তখন তো একটু সন্দেহ হওয়াটাই স্বাভাবিক যে এর পিছনে হয়তো অন্য কোনো কিছু লুকিয়ে আছে। সার্কটা ধ্বংস হয়ে গেছে তো ভারতের কারণে, আপনাদের কারণে। আপনারা তো বিচ্ছিন্ন করে ফেলেছেন। তাহলে 220 কোটিকে বিচ্ছিন্ন করে 160 কোটির প্রতি এই মায়াটা কেন? আরো একটা প্রশ্ন আসতে পারে, যেহেতু আপনাদের ইচ্ছা যে একত্রে দুই বাংলার মানুষ একত্রে কাজ করতে চান, আসলে কি সেই সৎ উদ্দেশ্য আমরা কি দেখতে পাচ্ছি? এই কয়েকদিন আগে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী জনাব খলিলুর রহমান, তিনি জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হলেন। সেখানে ভারত আমাদের বিপক্ষে ভোট দিয়েছে। আপনি পাকিস্তানকে বাদ দিতে চাচ্ছেন, ঠিক আছে, মানলাম। তো বাংলাদেশের মানুষকে আপনি আপনার পক্ষে নিতে চাচ্ছেন, তাহলে বাংলাদেশি একজন পররাষ্ট্রমন্ত্রী তিনি জাতিসংঘের মতো, জাতিসংঘের সাধারণ পরিষদের মতো একটা জায়গায় সভাপতি নির্বাচিত হলো, অথচ সেখানে পাকিস্তান বাংলাদেশের পক্ষে ভোট দিয়েছে, বাংলাদেশকে ভোট দিয়েছে, আপনারা ভোট দেন নাই। এটাই তো রিয়েলিটি। তাহলে আপনি কি করে একত্রিত করবেন? একত্রিত এইভাবে হয় না তো দাদা বাবু, এভাবে কি হয় একত্রিত? শুধু তাই নয়, আপনি, আমাদের মনে আছে, বাংলাদেশের মানুষ ভুলে যায় নাই যখন শেখ হাসিনার মেয়ে পুতুলকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক প্রতিনিধি করা হলো, ওই সময় তো আপনি তাকে ভোট দিয়েছিলেন। তাহলে আপনার অবস্থান আজ থেকে 2 বছর আগে এবং বর্তমানে এখনো কি বদলিয়েছে? বদলায় নাই তো। আপনি তো এখনো ওই পুরনো রেজিমকেই ধরে আছেন। ওখানে আপনি পুতুলকে নির্বাচিত করার জন্য সমস্ত প্রচেষ্টা চালালেন, আর এখানে বাংলাদেশের এরকম একটা সম্মানজনক পদের কাছে এসে আপনি তার বিপক্ষে ভোট দিলেন। তাহলে কি করে একত্রিত হবে? এই স্বপ্ন কিভাবে দেখা সম্ভব? শুধু তাই নয়, চুক্তি অনুযায়ী, দুই দেশের বাণিজ্য চুক্তি অনুযায়ী প্রতি বছর আপনি বাংলাদেশকে $10 বিলিয়ন বাণিজ্য দিবেন। কোন বছর কি এটা দিয়েছেন? প্রত্যেক বছর সবচেয়ে বেশি বাণিজ্য ঘাটতি হচ্ছে ভারতের সাথে। তাহলে কি করে একত্রিত হওয়ার স্বপ্ন দেখা যায়? এরকম বিরোধিতা করে কি করে একত্রিত হওয়ার স্বপ্ন দেখা যায়? শুধু এখানেই শেষ নয়, বলে তো শেষ করা যাবে না। আপনি 160 কোটি একত্রিত করতে চাচ্ছেন, অথচ প্রতিনিয়ত সীমান্তে আপনি পুশিং করছেন জোর করে, কোনো যাচাই বাছাই নাই, কিছু নাই। আপনার দেশের নাগরিক কিংবা আমার দেশের নাগরিক এটা তদন্ত ছাড়াই জোর করে তাদেরকে সীমান্তে পুশিং করছেন। সীমান্তের এই মানুষগুলোর কান্না দেখেছেন, যারা এই যে খোলা আকাশের নিচে বৃষ্টির ভিতরে ভিজছে, রাত কাটাচ্ছে, আপনি তাদের কান্না দেখেছেন? মানলাম ওগুলো বাংলাদেশের জনগণ, সেখানে তারা গিয়েছে, আপনি তাদেরকে বাংলাদেশে ফেরত দিচ্ছেন। তো এর একটা প্রক্রিয়া আছে না? আপনি কোন প্রক্রিয়াটা এখানে অনুসরণ করছেন? আন্তর্জাতিক যে প্রক্রিয়া আছে এটা অনুসরণ করছেন? আমার দেশে লক্ষ লক্ষ রোহিঙ্গা এসেছে, কোনো একটা রোহিঙ্গাকে কি এইভাবে পুশিং করা হচ্ছে? হচ্ছে না তো। কারণ এখানে একটা আন্তর্জাতিক মানদণ্ড আছে। একজন মানুষকে আপনি যখন, বাংলাদেশ তো তাদেরকে নিতে প্রস্তুত আছে, যাদেরকে আপনি পুশিং করছেন, তারা যদি বাংলাদেশের নাগরিক হয়ে থাকে, তাহলে তাদের সেই ডকুমেন্টস আপনি কূটনৈতিক পর্যায়ে আপনি সাবমিট করেন। পররাষ্ট্র মন্ত্রণালয় বৈঠক হোক, সেগুলো চিঠি চালাচালি হোক যে এই লোকগুলো আপনাদের, এই যে তারা, আমরা তাদের তদন্ত করে পেয়েছি, এরা বাংলাদেশের নাগরিক, এরা আমার দেশে আছে, এদেরকে ফিরিয়ে নেবার ব্যবস্থা করুন। বাংলাদেশ কি অস্বীকার করবে? বাংলাদেশ তো এই কথা বলেই দিয়েছে যে আমরা ফেরত নিব। আপনি সেটা না করে প্রতিনিয়ত জোর করে বাংলাদেশে ঢুকিয়ে দিচ্ছেন, আর একত্রিত হওয়ার স্বপ্ন দেখলেন, আর এই স্বপ্ন বাস্তবায়ন হয়ে গেল। বাংলাদেশে যখন সীমান্তে হত্যা হয়, বাংলাদেশে যখন সীমান্তে পুশিং হয়,
স্বরাষ্ট্রমন্ত্রী এর প্রতিবাদ করে না, সে পার্লামেন্টে গিয়ে কবিতা পড়ে। এই আমির খচ্চরের মতো লোকজন বাণিজ্য পরিকল্পনা মন্ত্রণালয় অথবা অর্থ মন্ত্রণালয় চালায়, সবক নেয় কোথা থেকে? তারা বাংলাদেশের যে কোনো পজিশনে নিয়োগের জন্য ভেটিং করে কোথায়? দিল্লিতে। সালাউদ্দিন 9 বছর ট্রেনিং নিয়ে এসছে, আমির খচ্চর প্রতিদিন ট্রেনিং নিচ্ছে, ইকবাল হোসেন টুকু প্রতিদিন ভেটিং নিচ্ছে, সামাও ভাই বয়ফ্রেন্ডের বদৌলতে বহুবার ভেটিং নিচ্ছে। তাহলে এই আলাপ আলোচনাটা কোথায় হবে? ফেব্রুয়ারি গেল, মার্চ গেল, এপ্রিল গেল, মে গেল, জুন চলছে, সীমান্ত হত্যা একের পর এক বেড়েই চলছে, পুশিং একের পর এক বেড়েই চলছে, কিন্তু প্রতিবাদ হচ্ছে না। মন্ত্রণালয় টু মন্ত্রণালয় হচ্ছে না, রাষ্ট্র টু রাষ্ট্র হচ্ছে না। তারা একত্র কোনো আলাপ আলোচনায় বসে দ্বিপাক্ষিক আলোচনায় বিষয়টা সেটেল করবে, করছে না। স্বরাষ্ট্র মন্ত্রণালয় অথবা প্রতিরক্ষা মন্ত্রণালয় অথবা পররাষ্ট্র মন্ত্রণালয়ের বাইরে কি কেউ কিছু করতে পারে? কিন্তু সেটা করবে কে? বাণিজ্য মন্ত্রী যদি ভারতের বাণিজ্য মন্ত্রীকে একটা আলোচনার টেবিলে বসে বলে যে আর একবার যদি আমার সীমান্ত হত্যা হয়, আর একবার যদি পুশিনের ব্যবস্থা করা হয়, আমরা 1 মাসের জন্য ভারত থেকে সকল আমদানি বন্ধ করব, করবে না। এই কথাটা এদের মুখ থেকে বেরোবে না। তো এদের মুখ থেকে যদি এই ধরনের কথা না বের হয়, দেন আমরা কি করে এক্সপেক্ট করব আমাদের দেশের ভূখণ্ড সেফ আছে? এগুলো যদি তারা বলতে না পারে, তাইলে আমরা কি করে বুঝবো আমাদের দেশের ভূখণ্ড এবং আমাদের দেশের জনগণের জানমালের নিরাপত্তা আছে? এদের কাছ থেকে তো এই ধরনের কথা বলানো যাবে না, কারণ এরা বলবে না। আপনারা কখনো শুনেছেন এই যে সীমান্ত হত্যার পরে বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে ভারতের প্রতিরক্ষা ভারতের এম্বাসি হাইকমিশনের সামনে আমাদের দেশের কোনো প্রতিবাদ দেখেন? আগে এক সময় আমি কর্নেল হাসিনকে বলতাম, হাসিন ভাই আপনি ভারতীয় হাইকমিশনের সামনে প্রতিবাদ নিয়ে যান। ওই প্রতিবাদ উনি গেছে, 2-1 বার গেছে, কি করা হয়? ওনাদেরকে কেউ যদি ওখানে সামরিক আফসাররা ওখানে প্রতিবাদ করতে যায়, কি করা হবে? ওনাদেরকে পিএনজি করা হবে, ক্যান্টনমেন্টে ওনাদেরকে ঢুকতে দেওয়া হবে না। এখন আমরা তাদেরকে মন্ত্রী বানাচ্ছি, ভারত যাদেরকে প্রেসক্রিপশন দেয়। আপনাদেরকে আমি একটা কথা না বললেই না, স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশে যখন প্রতিবাদ হয়, বাংলাদেশে যখন সীমান্তে হত্যা হয়, বাংলাদেশে যখন সীমান্তে পুশিন হয়, স্বরাষ্ট্রমন্ত্রী এর প্রতিবাদ করে না, সে পার্লামেন্টে গিয়ে কবিতা পড়ে। আসলেই তো চিরসুখী জন ভ্রমে কি কখন ব্যথিত বেদন বুঝিতে পারে? কি যাতনা বিষে প্রভু আছি বিষে দংশিনী যায়। চিরসুখী জন ভ্রমে কি কখন বুঝিতে কি পারে? কি যাতনা বিষে বুঝিবে সে কিসে কবু আসিবে সে দংশানি যারে। বুঝেছেন? তাদের প্রতিবাদ করার ভাষা কোথায়? তাদের প্রতিবাদ করার সময় কোথায়? তাদের প্রতিবাদ করার মানসিকতা কোথায়? কারণ কি, একটা কথা, পরিবারতান্ত্রিক অভিশপ্ত রাজনীতির আদলে বাংলাদেশটাকে বানানো হয়েছে একটা গরুর খোয়া। দর্শক, আশা করি পুরো ভিডিওটি আপনারা দেখেছেন। এবার অবশ্যই আপনাদের মূল্যবান মতামতটা জানিয়ে দিন। পুরো ভিডিওটি দেখে আপনারা কি জানলেন, বুঝলেন? অবশ্যই আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ, পারলে ভিডিওটি শেয়ার করে আপনার বন্ধু বান্ধবকে দেখার সুযোগ করে দিন। পরবর্তী ভিডিও পেতে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চেপে দিবেন। ভালো থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।